মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে, প্রত্যেকটি কমিশনকে একেবারে তৃণমূলের গণসংগঠনে পরিণত করে দিয়েছেন। কোন এখতিয়ারে মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত শুরু করে দিলেন? সুপ্রিম কোর্ট তো তদন্তকারী সংস্থা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মানবাধিকার কমিশনে তার স্তাবক বসিয়ে মানবাধিকার কমিশনটাকে একেবারে তুলেই দিয়েছেন অন্যান্য সমস্ত সাংবিধানিক সংস্থার মতো। এমনকি পাবলিক সার্ভিস কমিশনটাকেও অর্থ দপ্তরের একটা সংস্থা করে সেটাকেও তৃণমূলের পার্টি অফিস বানিয়ে নিয়েছে। তাহলে অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে এই ব্যতিক্রম কেন? মহিলা ইন্টার্নের ক্ষেত্রে এই ব্যতিক্রম কেন? অভিযুক্ত অশোক কুমার গঙ্গোপাধ্যায়কে শাস্তি দেয়া যাবে না, কারণ তিনি অপরাধটাই করেননি। এটাতে পুলিশি তদন্ত হলে বা কোনো তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত হলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে, তাই তাদের শাস্তির ব্যবস্থা করলেন না। মানবাধিকার কমিশন থেকে পদত্যাগের পরেই তারা নিশ্চুপ হয়ে গেলেন কেন? কেন অশোক কুমার গঙ্গোপাধ্যায়কে শাস্তির দাবিতে তারা বিক্ষোভ আন্দোলন চালালেন না? তাহলে মূল উদ্দেশ্যটা তো ছিল মানবাধিকার কমিশন থেকে অশোক কুমার গঙ্গোপাধ্যায়কে অপসারণ করতে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কিন্তু বারবার বলা হতো বেশি বাড়াবাড়ি করো না, অশোক কুমার গঙ্গোপাধ্যায় করে দেবে। এবং ব্যক্তিগতভাবে সিএমও আমার এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অসত্য অভিযোগে 3 জন মহিলা অফিসারের শ্লীলতাহানি সহ কুৎসিত অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা এনেছিলেন। অর্থাৎ আমাদেরও অশোক কুমার গঙ্গোপাধ্যায় করে দেওয়ার চেষ্টা করেছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন, আপনি এই অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের ফাইল খুলুন, ফাইল খুলে দেখুন। দ্বিতীয়, আপনি দেখুন এই জনৈক ইন্টার্ন, মহিলা ইন্টার্ন, ইনি কে, কার আত্মীয়। একটা ক্ষেত্রেও কি মহামান্য সুপ্রিম কোর্ট উদ্যোগী হয়ে সমাজ মাধ্যমে লেখা সেই অভিযোগকে নিয়ে এই রকম সুপ্রিম কোর্ট অতি সক্রিয় হয়ে উঠেছেন, তদন্ত করে নির্দেশ দিচ্ছেন? এরকম উদাহরণ কি একটাও দেখানো যাবে? মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত যে মন্তব্য করেছেন এটা তার এখতিয়ার বহির্ভূত শুধু নয়, প্রধান বিচারপতির চেয়ারে বসে এই ধরনের একটা মন্তব্য করা অত্যন্ত অসমীচীন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে। কেন্দ্র সরকারের শাসক দল তারা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন এবং সে কারণে এই ককরোচ জনতা পার্টির সোশ্যাল মিডিয়ায় প্রসারকে রোধ করার জন্য বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছেন। এই ককরোচ জনতা পার্টি সমাজ মাধ্যম ভিত্তিক যে প্ল্যাটফর্ম, তাকে ধ্বংস করার চিন্তাটা দূরে সরিয়ে রেখে কেন্দ্রীয় সরকারের উচিত যুব সমাজের ক্ষোভটা কেন সরকারের বিরুদ্ধে সেটা অনুসন্ধান করে দেখা এবং সেগুলোকে দূর করার ব্যবস্থা করা। সাংবিধানিক, সরকারের নিয়ন্ত্রণমুক্ত, স্বচ্ছ, নিরপেক্ষ সংস্থা বলে কিছু হয় না। সংস্থাগুলো একেবারে সরকারের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেওয়ার ক্ষেত্রে, সরকারের দুর্নীতি প্রকাশ্যে আনার ক্ষেত্রে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। সরকার যখন চান তখন এই সংস্থাগুলো শাসক দলের গণসংগঠনে পরিণত হয়। সম্মানীয় ভদ্রমণ্ডলী, আমি শ্যামল কুমার মিত্র আজকে এমন একজন মানুষের বিষয় নিয়ে আলোচনা করব যিনি সকলের পরিচিত, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের এক সময়ের চেয়ারম্যান অশোক কুমার গাঙ্গুলি। শুধুমাত্র প্রশাসন, পুলিশ, সরকার এবং শাসক দল এর যৌথ সন্ত্রাসে নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত, উৎপীড়িত মানুষের রক্ষাকর্তার ভূমিকায় নেমেছিলেন মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান অশোক কুমার গাঙ্গুলি। তার পরিণতি কি হয়েছিল এ বিষয়ে আমি পরে আসছি, তার আগে একটু উপক্রমণিকা করার প্রয়োজন আছে। ভারতবর্ষে জাতীয় নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন, SC/ST কমিশন, তথ্য কমিশন, জঙ্গলের অধিকার রক্ষা কমিশন ইত্যাদি বেশ কিছু সাংবিধানিক সংস্থা তৈরি করা হয়েছিল, যে সংস্থাগুলো
সাংবিধানিক সংস্থা হবে, সরকারের কোনো নিয়ন্ত্রণ এই সংস্থাগুলোর উপর থাকবে না এবং নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং সরকারের নিয়ন্ত্রণ মুক্তভাবে এই সংস্থাগুলো কাজ করবে। এই সংস্থাগুলো গঠনের কারণ ছিল জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল যাতে নির্বাচনে ভোটার তালিকা তৈরি, নির্বাচন পরিচালনা, নির্বাচনের আগে এবং পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট গণনা ইত্যাদি সমস্ত বিষয়ে জাতীয় বা রাজ্য নির্বাচন কমিশন একটা সরকারের নিয়ন্ত্রণ মুক্ত, স্বশাসিত, সাংবিধানিক নিরপেক্ষ চরিত্র হিসেবে নিরপেক্ষভাবে নির্বাচনের সঙ্গে সংযুক্ত সমস্ত কাজ পরিচালনা করতে পারে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা হয়েছিল সংবিধানের 215 এবং 320 নম্বর ধারায়, যাতে সিভিল পোস্ট এবং সিভিল সার্ভিসে নিরপেক্ষতা, স্বচ্ছতার সঙ্গে মেধাভিত্তিক, যোগ্যতা কেন্দ্রিক, উৎকর্ষ ভিত্তিক, তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কর্মপ্রার্থীদের মধ্য থেকে সর্বোত্তমদের একেবারে নিরপেক্ষ, স্বচ্ছভাবে সিভিল পোস্ট এবং সিভিল সার্ভিসে নিয়োগ করা যায়। উমাদেবী অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ কর্ণাটক মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন গঠনের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছিলেন। এরপরে যে বিভিন্ন কমিশনগুলো আছে সেই কমিশনগুলোকে তৈরি করা হয়েছিল যাতে বহুদলীয় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় অনেক সময় সংখ্যালঘু জনসমর্থনে সরকার গঠিত হয়। যেমন ধরুন, পশ্চিম বাংলায় বর্তমানে যে সরকার ক্ষমতায় এসেছে, বিজেপি সরকার, তারা 45% ভোট পেয়েছে, অর্থাৎ 55% ভোটার তারা কিন্তু এই বিজেপির বিরুদ্ধে মতদান করেছেন। কিন্তু সংসদীয় বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের সৌজন্যে 45% ভোট পেয়ে মাননীয় শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি পশ্চিমবাংলায় সরকার গঠন করেছে। তাই এই বিভিন্ন সংস্থাগুলো তৈরি করা হয়েছিল একটাই লক্ষ্যকে সামনে রেখে, যাতে সরকারের সামনে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা থাকে। অর্থাৎ সরকার জনবিরোধী, সংবিধান বিরোধী, আইন বিরোধী বিভিন্ন কাজ করলে বা নিরপেক্ষতার সাংবিধানিক চাহিদাকে বিসর্জন দিয়ে দলতন্ত্রকে কায়েম করলে, মানুষের উপর নির্যাতন নামিয়ে আনলে, মানুষ বিচার না পেলে, যাতে এই সংস্থাগুলো তাদের স্বশাসিত ভূমিকায় সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন যে তাদের ভুলটা কোথায় এবং সরকারকে নির্দেশ দিতে পারেন ভুল সংশোধন করার, এবং অত্যাচারিত, নিপীড়িত, উৎপীড়িত, লাঞ্ছিত, প্রতারিত, বঞ্চিত মানুষের পাশে এই সাংবিধানিক সংস্থাগুলো দাঁড়ায়। এবং আপনারা যদি দেখেন, পূর্বতন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার এবং পশ্চিমবাংলায় পূর্বতন বামফ্রন্ট সরকার, তাদের বিরুদ্ধে জনমত গঠনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল এই তথ্য কমিশন, এই মানবাধিকার কমিশন, এই মহিলা কমিশন, এই শিশু সুরক্ষা কমিশন, এই এসসি এসটি কমিশন। অর্থাৎ এই সমস্ত কমিশনগুলোতে মানুষ, তথ্য কমিশনে যেমন সরকারি সমস্ত তথ্য মানুষ পেতে চাইতেন তথ্যের অধিকার আইন 2005 অনুসারে, এবং তথ্য কমিশন তাদের এই তথ্য সরবরাহ করার কাজে একটা ইতিবাচক ভূমিকা নিত। সরকারের বিভিন্ন দুর্নীতি, অনিয়ম এগুলো প্রকাশ্যে আসতো, মানুষ জানতে পারতেন। আবার অন্যদিকে মহিলা কমিশন, শিশু কমিশন, শিশু সুরক্ষা কমিশন, মানবাধিকার কমিশন, এই ধরনের সংস্থাগুলো তারা উৎপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে প্রশাসনের চোখে চোখ রেখে প্রশাসনকে নির্দেশ দিতেন, সরকারকে নির্দেশ দিতেন যে ঘটনার অনুপূর্ব তদন্ত করে যে জায়গায় ভুল হয়েছে,
যে জায়গায় মানুষের অত্যাচার হয়েছে সেই অত্যাচারিত মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করতে। এবং এই চেক অ্যান্ড ব্যালেন্সের সিস্টেমটা ছিল বলেই পূর্বতন ইউপিএ নেতৃত্বাধীন কংগ্রেস সরকার এবং পশ্চিমবাংলায় পূর্বতন বামফ্রন্ট সরকার তাদের বিরুদ্ধে কিন্তু জনমত গঠন সম্ভব হয়েছিল। এবং এই সংস্থাগুলো একেবারে প্রশ্নাতীতভাবে সরকারের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেওয়ার ক্ষেত্রে, সরকারের দুর্নীতি প্রকাশ্যে আনার ক্ষেত্রে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বর্তমানে আমি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এবং পশ্চিমবাংলার পূর্বতন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, কারণ তারা আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছিলেন সাংবিধানিক, সরকারের নিয়ন্ত্রণমুক্ত, স্বচ্ছ, নিরপেক্ষ সংস্থা বলে কিছু হয় না। সরকার যতদিন এই সংস্থাগুলোকে এই রকম নিরপেক্ষ চরিত্রে কাজ করতে দেন ততদিনই তারা কাজ করতে পারেন। সরকার যখন চান তখন এই সংস্থাগুলো শাসক দলের গণসংগঠনে পরিণত হয়। এইটা স্পষ্টভাবে আমাদের কাছে প্রতীয়মান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা সকলেই জানি 2:1 সংখ্যাগরিষ্ঠতায় সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে গিয়ে 2023 সাল থেকে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির ইচ্ছা অনুসারে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য 2 নির্বাচন কমিশনার নিয়োগ করার অধিকার নিজেদের হাতে তুলে নিয়েছেন আইন এনে। ফলে 2:1 সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি যাদের মনে করেছে তাদের মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য 2 নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করেছেন। ফলে স্বাভাবিকভাবে বিজেপির দয়ায় মনোনীত মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য 2 নির্বাচন কমিশনারের থেকে নিরপেক্ষ চরিত্র আশা করা অন্যায়। কাজেই আজকে বলতে দ্বিধা নেই, মাননীয় নরেন্দ্র মোদীজির সৌজন্যে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির একটি গণসংগঠন। 2013 সালে পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচনের সময় পশ্চিমবাংলায় একজন অসম সাহসী মহিলা মীরা পাণ্ডে, তিনি নির্বাচন কমিশনার ছিলেন, রাজ্য নির্বাচন কমিশনার। তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন যে নির্বাচনটা একেবারে নিরপেক্ষভাবে, ভয়হীনভাবে, অবাধ, সন্ত্রাসমুক্ত পরিবেশে করার। কিন্তু দুর্ভাগ্য, শাসক দল, সরকার এবং কিছু ক্ষেত্রে অবশ্যই আদালতের ভূমিকা তাকে এই কাজ করতে দেননি। তিনি আপ্রাণ চেষ্টা করেও 2013 পঞ্চায়েত নির্বাচনকে ভয়মুক্ত, সন্ত্রাসহীন, হিংসা বর্জিত, মনুষ্য নিধন বর্জিত, নিরপেক্ষ করতে পারেননি। তারপরে যে রাজ্য নির্বাচন কমিশনাররা পশ্চিমবাংলার রাজ্য নির্বাচন কমিশনার হয়েছেন, একদম বলতে দ্বিধা নেই, তাদের সম্মান রেখেই বলছি, তারা প্রত্যেকে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেতা হিসেবে তাদের দায়িত্ব পালন করেছেন, রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে, সে আপনি পাবলিক সার্ভিস কমিশন বলুন, সে মানবাধিকার কমিশন বলুন, সে তথ্য কমিশন বলুন, সে মহিলা কমিশন বলুন, সে শিশু সুরক্ষা কমিশন বলুন, প্রত্যেকটি কমিশনকে একেবারে তৃণমূলের গণসংগঠনে পরিণত করে দিয়েছেন। ইদানিংকালে সমাজ মাধ্যমে ককরোচ জনতা পার্টির উত্থান শাসক দলকে ভয়ঙ্করভাবে ভাবিয়ে তুলেছে এবং প্রধান বিরোধী দল কংগ্রেস এই ককরোচ জনতা পার্টি সম্পর্কে সুনির্দিষ্ট অবস্থান নিতে দ্বিধাগ্রস্ত। কারণ হচ্ছে, সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, তিনি একটি মামলার শুনানির সময় ইউটিউবার, সাংবাদিক, তথ্যকর্মী এবং সামগ্রিকভাবে বেকার যুব সমাজের উদ্দেশ্যে
একটা অত্যন্ত কুৎসিত মন্তব্য ছুঁড়ে দিয়েছিলেন যে তারা আরশোলা, তারা সবসময় লোকের পিছনে লাগে। এই মন্তব্যটা মুশকিল হচ্ছে ভারতবর্ষের সমস্ত পেশায়। আপনি যদি একটা গ্রুপ ডির চাকরি চান, তাহলেও কিন্তু গ্রুপ ডি কর্মচারীরা ঠিক করে দেবেন না কারা গ্রুপ ডি কর্মচারী হিসেবে নিযুক্ত হবেন। তার জন্য একটা নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়া আছে। সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতা প্রমাণ করে একজন গ্রুপ ডি কর্মচারীকে কিন্তু সরকারি চাকরি পেতে হয়। গ্রুপ ডি কর্মচারী মনে করলেই অন্য গ্রুপ ডি কর্মচারীরা তারা তাদের মনোমতো গ্রুপ ডি কর্মচারী মনোনয়ন করতে পারেন না। ভারতবর্ষে একমাত্র একটা পেশা, যেটা হচ্ছে হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতির পেশা, যেখানে লোয়ার কোর্টে বিচারক নির্বাচনে বিভিন্ন রাজ্যভিত্তিক জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে তারা আসেন। কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে মাননীয় বিচারপতিরা নিযুক্ত হন, তারা কিন্তু কলেজিয়াম পদ্ধতিতে মাননীয় বিচারপতিরাই তাদের মনোনয়ন করেন। ফলে বিচারপতি মনোনয়নে স্বজন পোষণ, অযোগ্যদের বিচারপতি হিসেবে নির্বাচন, এটা একটা স্বাভাবিক ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। সে কারণে আমরা বেশ কয়েক বছর আদালতের মাননীয় বিচারপতিদের মানের ক্রমাবনমন দেখছি। এবং মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত যে মন্তব্য করেছেন, এটা তার এখতিয়ার বহির্ভূত শুধু নয়, প্রধান বিচারপতির চেয়ারে বসে এই ধরনের একটা মন্তব্য করা অত্যন্ত অসমীচীন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? এই আরশোলা মন্তব্যটাকে মূলধন করে, যুব সমাজের চরম হতাশাকে মূলধন করে এই ককরোচ জনতা পার্টি একটা সোশ্যাল মিডিয়া ভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। এখন এই সংস্থার ফান্ডিং কোথা থেকে হয়, এই সংস্থার উদ্দেশ্য কী, বা কারা এর সদস্য হচ্ছেন, ভারতীয় না অভারতীয়, এ ব্যাপারে বিস্তারিত কিছু আমার জানা নেই। কিন্তু একটা বিষয় অবশ্যই বলতে হবে যে শাসক, কেন্দ্র সরকারের শাসক দল, তারা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন এবং সে কারণে এই ককরোচ জনতা পার্টির সোশ্যাল মিডিয়ায় প্রসারকে রোধ করার জন্য বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছেন। কেন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন? যে গঠনের অল্প কয়েকদিনের মধ্যে এই ককরোচ জনতা পার্টি বিপুল সংখ্যক অনুগামী, সমর্থক এবং সদস্য তৈরি করে ফেলেছেন, যার সংখ্যা শাসক দল বিজেপি, প্রধান বিরোধী দল কংগ্রেসের অনুগামী সংখ্যার থেকে, সমাজ মাধ্যমে অনুগামী সংখ্যার থেকে অনেক 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 বেশি। এটা তাদের আতঙ্কিত করে তুলেছে এবং সাথে সাথে আতঙ্কিত করে তুলেছে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশে সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়া ভিত্তিক জনমত গঠনের প্রক্রিয়ার অন্তিম ফলাফল হিসেবে গণতান্ত্রিক সিস্টেমকে সম্পূর্ণ উপড়ে ফেলে জনরোষের মুখে সেখানকার কিন্তু সরকার পতনের মতো ঘটনা ঘটেছে। এখন এই ককরোচ জনতা পার্টির উদ্দেশ্য কি আমি জানি না, তাই সে সম্পর্কে কোনো ইতিবাচক বা নেতিবাচক মন্তব্য আমি করব না। কিন্তু একটা বিষয় বলবো, যুব সমাজের ক্ষোভ আছে বলেই যুব সমাজ ব্যাপকভাবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। কাজেই প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে এই ককরোচ জনতা পার্টি সমাজ মাধ্যম ভিত্তিক যে প্ল্যাটফর্ম, তাকে ধ্বংস করার চিন্তাটা দূরে সরিয়ে রেখে কেন্দ্রীয় সরকারের উচিত যুব সমাজের ক্ষোভটা কেন সরকারের বিরুদ্ধে সেটা অনুসন্ধান করে দেখা এবং সেগুলোকে দূর করার ব্যবস্থা করা। এবারে আমি মূল বিষয়ে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় 2012 সালের এপ্রিল মাসে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়কে বেছে নেন। তার ধারণা ছিল, যেহেতু তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে এই অশোক কুমার গঙ্গোপাধ্যায়কে বেছে নিয়েছেন, কাজেই তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে তার ইচ্ছা অনুসারে কাজ করবেন। কিন্তু অশোক কুমার গঙ্গোপাধ্যায় অন্য ধাতের মানুষ। তিনি ওই
2012 সালে ক্ষমতায় আসার অব্যবহিত পরেই তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস, পুলিশ, প্রশাসন সামগ্রিকভাবে মানুষের উপরে এমন একটা অত্যাচার নামিয়ে এনেছিলেন, বিশেষত বিরোধী রাজনৈতিক নেতা ও কর্মীদের উপর, সমর্থকদের উপর, যে তা ছিল অবর্ণনীয়। সেই আবহে অশোক কুমার গঙ্গোপাধ্যায় মানবাধিকার কমিশনের সাংবিধানিক ক্ষমতাকে কাজে লাগিয়ে যারা অত্যাচারিত, লাঞ্ছিত, নিপীড়িত, উৎপীড়িত, বঞ্চিত, প্রতারিত সেই সব মানুষদের সামনে একটা রক্ষাকর্তা হিসেবে দাঁড়িয়েছিলেন এবং তার নেতৃত্বাধীন মানবাধিকার কমিশন একটার পর একটা নির্দেশ দিচ্ছিলেন সরকারকে যে এই সব অত্যাচারিত, উৎপীড়িত মানুষদের যে ন্যায়, যে বিচার তাদের পাইয়ে দিতে হবে। তার জন্য ঘটনার তদন্ত করে একেবারে সরকারকে সুনির্দিষ্টভাবে নির্দেশ দিচ্ছিলেন, কখনো ক্ষতিপূরণ দানের নির্দেশ, কখনো প্রশাসনিক আধিকারিককে শাস্তিদানের নির্দেশ, কখনো সরকারকে সমস্ত বিষয় পরিচালনা করে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ। যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার প্রমাদ গুনলেন এবং তিনি মনে করলেন অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের মতো শাসক দলের স্তাবক হবেন না এমন কাউকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রাখবেন না। চক্রান্ত শুরু হলো। চক্রান্ত কীরকম হলো আমি পুরো ঘটনাক্রম আপনাদের সামনে তুলে ধরছি। 6 নভেম্বর 2013 সালে তার ব্যক্তিগত ব্লগে জনৈক ইন্টার্ন, আইনের ইন্টার্ন, মহিলা ইন্টার্ন, তিনি অভিযোগ করলেন যে 2012 সালের 24শে ডিসেম্বর অশোক গঙ্গোপাধ্যায় তার যৌন হেনস্থা করেছেন। ওই ইন্টার্নের ব্যক্তিগত ব্লগে অভিযোগ অনুসারে 24শে ডিসেম্বর 2012 তার বিরুদ্ধে যৌন হেনস্থা করেছেন এই অশোক গঙ্গোপাধ্যায়। তাহলে 6 নভেম্বর 2013 অবধি তিনি অপেক্ষা করে রইলেন কেন? তিনি তো একজন আইনের স্নাতক, তিনি তো জানতেন যে এই যৌন হেনস্থার বিরুদ্ধে যত তাড়াতাড়ি তিনি থানায় অভিযোগ দায়ের করবেন বা আদালতে মামলা করবেন তত তাড়াতাড়ি অভিযুক্তের শাস্তি হবে। তাহলে এই দীর্ঘ সময় তিনি চুপ করে থাকলেন কেন? এরপরে এই ব্যক্তিগত ব্লগে এই বক্তব্য লেখার পরেই নজিরবিহীনভাবে অতি সক্রিয় হয়ে উঠলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি। তিনি 12ই নভেম্বর 2013 এই মহিলা ইন্টার্নের অভিযোগ খতিয়ে দেখতে একটা 3 সদস্যের কমিটি গড়ে দিলেন। 18ই নভেম্বর 2013 কমিটির কাছে লিখিত বিবৃতি দিলেন ওই ইন্টার্ন। 28শে নভেম্বর 2013 প্রধান বিচারপতির কাছে কমিটির রিপোর্ট পেশ করলেন। 5ই ডিসেম্বর 2013 অভিযোগের সত্যতা স্বীকার করলেন কমিটি। এই যে পুরো সময়কালটা দেখুন, 6 নভেম্বর 2013 ব্যক্তিগত ব্লগে ওই জনৈক মহিলা ইন্টার্ন তিনি অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করলেন। তিনি কোনো থানায় আজ পর্যন্ত কোনো আদালতে কিন্তু এই অভিযোগ দায়ের করেননি। সুপ্রিম কোর্ট তো তদন্তকারী সংস্থা নয়। তাহলে একজন মহিলা যিনি আবার আইনের স্নাতক, তার বিরুদ্ধে যদি যৌন হয়রানির ঘটনা ঘটে তিনি তো আদালতের দ্বারস্থ হবেন। এবং মহামান্য সুপ্রিম কোর্ট, যেহেতু সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি এই ঘটনায় অভিযুক্ত, তারা সক্রিয় হয়ে উঠবেন, এটা মেনে নিলাম। কিন্তু তারা তো এই নির্দেশ দেবেন ওই মহিলা ইন্টার্নকে যে কোনো থানায় এই অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করা। কোনো অভিযোগ নথিভুক্ত হলো না, কোনো মামলা করলেন না ওই ইন্টার্ন।
তাহলে কোন এখতিয়ারে মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত শুরু করে দিলেন? সুপ্রিম কোর্ট তো তদন্তকারী সংস্থা নয়। ব্যক্তিগত ব্লগে অসংখ্য মানুষ অসংখ্য অভিযোগ করেন। যখন সমাজ মাধ্যমে মি টু আন্দোলন হচ্ছিল তখন অসংখ্য মহিলা, তারা অভিনেতা অভিনেত্রী, সমাজের একেবারে প্রথম সারির সম্মানীয় মানুষ, তারা তো একটার পর একটা অভিযোগ আনছিলেন পুরুষ পরিচালক, পুরুষ অভিনেতা, পুরুষ সহ অভিনেতা, তাদের বিরুদ্ধে। চলচ্চিত্র জগতে একটা ক্ষেত্রে শত শত অভিযোগ মিটু আন্দোলনে সমাজ মাধ্যমে তারা তুলেছে। একটা ক্ষেত্রেও কি মহামান্য সুপ্রিম কোর্ট উদ্যোগী হয়ে সমাজ মাধ্যমে লেখা সেই অভিযোগকে নিয়ে এই রকম সুপ্রিম কোর্ট অতি সক্রিয় হয়ে উঠেছেন, তদন্ত করে নির্দেশ দিচ্ছেন, এরকম উদাহরণ কি একটাও দেখানো যাবে? তাহলে অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে এই ব্যতিক্রম কেন? মহিলা ইন্টার্নের ক্ষেত্রে এই ব্যতিক্রম কেন? এবারে দেখুন, এই পুরো সময়ে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের কোনো বক্তব্য শুনলেন না। অশোক কুমার গঙ্গোপাধ্যায় কিন্তু বারবার মহামান্য সুপ্রিম কোর্টকে জানালেন, আমার বিরুদ্ধে যা অভিযোগ এটা সর্বৈব মিথ্যে, আমি আমার বক্তব্য জানাতে চাই। একজন জঙ্গি, গণহত্যায় অভিযুক্ত, ধর্ষণে অভিযুক্ত, তার বিরুদ্ধে যখন মামলা চলে, তার বিরুদ্ধে যখন তদন্ত চলে, তখনও কিন্তু তিনি তার সপক্ষে আইনজীবী দাঁড় করাতে পারেন, তার সপক্ষে সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে পারেন, তার সপক্ষে তিনি বলতে পারেন। এবং যদি কোনো কুখ্যাত জঙ্গি তিনি যদি নিজে আইনজীবী দিতে না পারেন আদালতে মামলায়, তাহলে রাষ্ট্র দায়িত্ব নিয়ে আইনজীবী নিয়োগ করার ব্যবস্থা করেন। তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট অশোক কুমার গঙ্গোপাধ্যায়কে তার বক্তব্য জানাবার কোনো সুযোগ দিলেন না কেন? এবারে দেখুন, তারা একতরফা ওই মহিলা ইন্টার্নের বক্তব্য শুনেই সিদ্ধান্ত নিয়ে নিলেন যে অভিযুক্ত অশোক কুমার গঙ্গোপাধ্যায় অপরাধী, তিনি যৌন হেনস্থা করেছেন। ভারতবর্ষে কি এমন কোনো যৌন হেনস্থা সংক্রান্ত অভিযোগে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে অভিযুক্তের কোনো বক্তব্য না শুনে একতরফা তদন্তকারী সংস্থা বা আদালত সিদ্ধান্ত নিয়েছেন? আমার জানা নেই। এরপরে 2রা জানুয়ারি 2014 পশ্চিমবাংলার বিধানসভায় অশোক কুমার গঙ্গোপাধ্যায়কে মানবাধিকার কমিশনকে সরিয়ে দেওয়ার জন্য বিধানসভায় প্রস্তাব আনলেন সরকার এবং প্রস্তাব পাশ হয়ে গেল। এবং এই পুরো সময়কালটা মানবাধিকার কমিশনের সামনে প্রচুর মহিলাদের অধিকার রক্ষায় একেবারে স্বঘোষিত দায়বদ্ধ বিপুল মানুষ অশোক কুমার গঙ্গোপাধ্যায়কে মুণ্ডপাত করতে লাগলেন এবং তার বিরুদ্ধে বিষোদ্গার করলেন, একেবারে ভাষায় প্রকাশের অযোগ্য ভাষায় তার সমালোচনা করলেন। তার সমস্ত সামাজিক সম্মান ভুলুণ্ঠিত হল এবং অবশেষে কোনো উপায় না পেয়ে নিজের সামাজিক সম্মান, পারিবারিক শান্তি বজায় রাখতে তিনি মহামান্য রাজ্যপালের কাছে 2014 সালের 6ই জানুয়ারি পদত্যাগপত্র পাঠালেন এবং এই পদত্যাগপত্রটি 2014 সালের 8ই জানুয়ারি আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়। আমি এই পদত্যাগপত্রটি জোগাড় করেছি। তাতে মাননীয় অশোক কুমার গঙ্গোপাধ্যায় লিখেছেন, ডিয়ার এক্সিলেন্সি, আমি জোরের সঙ্গে বলছি, আমার বিরুদ্ধে যেসব অভিযোগের কথা প্রকাশিত হয়েছে সে সবই প্রমাণরহিত এবং ভিত্তিহীন। সমস্ত অভিযোগ আমি অস্বীকার করছি, কিন্তু আমি আর বিতর্ক বাড়াতে চাই না, বরং আমার পরিবারে শাস্তি এবং স্বস্তি নিশ্চিত করতে চাই। এই মুহূর্তে থেকে আমি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ ছেড়ে দিচ্ছি। আমার বিরোধীদের কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নেই।
আমি তাদের সকলের মঙ্গলাকাঙ্ক্ষী অশোক কুমার গঙ্গোপাধ্যায়। এবং মহামান্য রাজ্যপাল তার পদত্যাগপত্র গ্রহণ করলেন। মানবাধিকার কমিশন থেকে অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের অপসারণ পর্ব শেষ হলো। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় মানবাধিকার কমিশনে তার স্তাবক বসিয়ে মানবাধিকার কমিশনটাকে একেবারে তুলেই দিয়েছে, অন্যান্য সমস্ত সাংবিধানিক সংস্থার মতো। এমনকি পাবলিক সার্ভিস কমিশনটাকেও অর্থ দপ্তরের একটা সংস্থা করে সেটাকেও তৃণমূলের পার্টি অফিস বানিয়ে নিয়েছে। এখন আমার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রাসঙ্গিক। 1 নম্বর হচ্ছে, আমি ধরে নিলাম মাননীয় অশোক কুমার গঙ্গোপাধ্যায় এই যৌন হেনস্থার ঘটনা ঘটিয়েছেন, তাহলে তার বিরুদ্ধে তো শাস্তি প্রয়োজন। তা মহামান্য সুপ্রিম কোর্টের কমিটি বলে দিলেন অভিযোগে সত্যতা আছে, তার শাস্তির কি বিধান দিলেন? কেন মহামান্য সুপ্রিম কোর্টের এই অতি সক্রিয়তা অশোক কুমার গঙ্গোপাধ্যায়কে শাস্তির ব্যবস্থায় ঠেলে দিতে পারল না? তাহলে কি মহামান্য সুপ্রিম কোর্টের ওই 3 সদস্যের কমিটি নিজেরাও জানতেন যে অভিযুক্ত অশোক কুমার গঙ্গোপাধ্যায়কে শাস্তি দেয়া যাবে না, কারণ তিনি অপরাধটাই করেননি? এটাতে পুলিশি তদন্ত হলে বা কোনো তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত হলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে, তাই তাদের শাস্তির ব্যবস্থা করলেন না। যে বিপ্লবীরা মহিলাদের সম্মান রক্ষার মহান দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত মানবাধিকার কমিশনে অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের আদ্যশ্রাদ্ধ করতেন, মানবাধিকার কমিশন থেকে পদত্যাগের পরেই তারা নিশ্চুপ হয়ে গেলেন কেন? কেন অশোক কুমার গঙ্গোপাধ্যায়কে শাস্তির দাবিতে তারা বিক্ষোভ আন্দোলন চালালেন না? তাহলে মূল উদ্দেশ্যটা তো ছিল মানবাধিকার কমিশন থেকে অশোক কুমার গঙ্গোপাধ্যায়কে অপসারণ করতে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই লক্ষ্যকে সফল করতে এই তথাকথিত আন্দোলন এবং এই তথাকথিত মহামান্য সুপ্রিম কোর্টের অতি সক্রিয়তা এবং তার বিচার পর্ব। অশোক গঙ্গোপাধ্যায় তো সামাজিক সম্মানহানি হয়ে গেল, এবং 2012 পরে দীর্ঘদিন আমাদের মতো যারা প্রতিবাদী চরিত্র সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেছি, আমাদের কিন্তু বারবার বলা হতো বেশি বাড়াবাড়ি করো না, অশোক কুমার গঙ্গোপাধ্যায় করে দেবে। এবং ব্যক্তিগতভাবে সিএমও আমার এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অসত্য অভিযোগে 3 জন মহিলা অফিসারের শ্লীলতাহানি সহ কুৎসিত অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা এনেছিলেন। অর্থাৎ আমাদেরও অশোক কুমার গঙ্গোপাধ্যায় করে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পশ্চিমবাংলার বিচার বিভাগ আমাদের জামিনে মুক্তি দিয়েছিলেন এবং পরবর্তীকালে 10 বছর মামলা চলার পর আমরা সসম্মানে সেই অভিযোগ থেকে মুক্তি পাই, সসম্মানে। এবং সেই রায়ে মাননীয় বিচারপতি নম্রতা সিং অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন সরকার পক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সপক্ষে একটা আঙুল তুলতে পারেন। আমার মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েই পুরনো বিভিন্ন ফাইল খুলছেন, কামদুনির ফাইল খুলেছে, অভয়ার ফাইল খুলেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে করজোড়ে নিবেদন করব, শুধু মানবাধিকার কমিশনের সাংবিধানিক চরিত্রটাকে হাতিয়ার করে নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত, উৎপীড়িত, বঞ্চিত, প্রতারিত মানুষদের ন্যায় পাইয়ে দেওয়ার অপরাধে অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে বড় চক্রান্ত হয়েছিল সেই চক্রান্তের রহস্য উন্মোচন করুন। আমি শুনেছি ওই মহিলা ইন্টার্ন তৃণমূল কংগ্রেসের কোনো এক রাজ্যসভা সাংসদের নিকটাত্মীয়। ওই মহিলা ইন্টার্নের পরিচয় প্রকাশ্যে আনা হোক এবং পূর্ণাঙ্গ পুলিশি তদন্ত শুরু হোক। যেহেতু মাননীয় শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন এই সরকারটা বিজেপির সরকার নয়, এটা শুভেন্দু অধিকারীর সরকার নয়, এটা পশ্চিমবঙ্গ সরকার, তারা নিরপেক্ষ আঙ্গিকে একেবারে প্রশাসনিক যে নিরপেক্ষতা সেটা বজায় রেখে সরকার চালাবেন। সেই জায়গাতে আমার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন, আপনি এই অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের ফাইল খুলুন, ফাইল খুলে দেখুন অশোক কুমার গঙ্গোপাধ্যায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান থাকাকালীন সরকারকে কি কি নির্দেশ দিয়েছিলেন,
এবং সেই নির্দেশে সরকার কতটা বিপাকে পড়েছিল, বিচার প্রার্থীরা কতটা বিচার পেয়েছিল, ন্যায় বিচার পেয়েছিল। দ্বিতীয়, আপনি দেখুন এই জনৈক ইন্টার্ন, মহিলা ইন্টার্ন, ইনি কে, কার আত্মীয়, কোন পরিকল্পনায় এই মহিলা ইন্টার্নকে ইনপুট করা হয়েছিল অশোক কুমার গঙ্গোপাধ্যায়কে ওই রাজ্য মানবাধিকার কমিশনে সরানোর চক্রান্তের অংশীদার হিসেবে। পুরো বিষয়টার আনুপূর্বিক তদন্ত করুন এবং তদন্ত করে যে মানুষটার শুধু মানুষের দুস্থ দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর অপরাধে যে মানুষটার সামাজিক সম্মান, পারিবারিক শান্তি একেবারে চিরতরে নষ্ট হয়ে গেছে, সেই মানুষটার এই সামাজিক সম্মানটা অন্তত ফিরিয়ে দিন। আমি আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্যই এই অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের ফাইল খুলবেন এবং যে অমানবিকতার সঙ্গে পূর্বতন মমতা ব্যানার্জির সরকার এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সাংবিধানিক নিরপেক্ষ স্বচ্ছ সরকারের নিয়ন্ত্রণমুক্ত সংস্থা হিসেবে মানবাধিকার কমিশনকে কাজ করানোর অপরাধে, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অপরাধে যেভাবে অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের চরিত্র হনন করে, অসত্য চরিত্র হনন করে তার সামাজিক সম্মান হানি করে তাকে বাধ্য করা হয়েছিল মানবাধিকার কমিশন থেকে সরে যেতে, সেই ঘটনার প্রকৃত রহস্য, প্রকৃত চরিত্র উন্মোচন হোক, এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে করজোড়ে নিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।